আমার নাম কবিতা আর আমার বয়স ২০ বছর। এই গল্পটা ২ বছর আগের। আর এটা কোনো বানানো কাহিনী নয়, বরং আমার জীবনের এক নির্মম সত্য। এটা শুনলে হয়তো তোমাদের গা শিউরে উঠবে। আমি গ্রামের মেয়ে, কিন্তু শহরের ঝলমলে জীবন আমাকে সবসময় আকর্ষণ করত। আমার চোখে কাজল লেগে থাকত, তবে কালো নয়, এমন যেন অন্ধকার রাতের বুকে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার চুল ছিল এত লম্বা আর ঘন যে আমি হাঁটলেই মনে হতো আমার পেছনে মেঘের দল ছুটছে। আমার সৌন্দর্য দেখে গ্রামের মহিলারা হিংসায় জ্বলত আর পুরুষদের চোখ বাঁকা হয়ে যেত। আমার কোমর এত চিকন ছিল যে মা প্রায় মজা করে বলতেন, কবিতা, তোর তো ঘাগরা স্কার্ট পর্যন্ত ঠিকমতো ধরে থাকে না। আর আমার ঠোঁট ছিল এত লালচে যে লিপস্টিক না লাগালেও মনে হতো যেন আমি আলতো করে রং ঝরিয়ে দিয়েছি। কিন্তু এসবের মাঝেও আমার জীবন ছিল খুব সাধারণ। মাটির গন্ধ, সবুজ শস্যক্ষেত আর গরুর ঘণ্টাধ্বনির মধ্যে গড়ে ওঠা এক দুনিয়া। সকালবেলা উঠেই মা উঠোনে গোবর মেখে জায়গা পরিষ্কার করতেন, আর আমি পাশে বসে গরম চায়ের কাপ হাতে নিয়ে ভাবতাম, তবে আমি শহরে গিয়ে বড় শিক্ষায় শিক্ষিত হব। আমাদের গ্রামে মেয়েদের পড়াশুনো সাধারণত অষ্টম বা দশম শ্রেণীর পরই শেষ হয়ে যেত, কিন্তু বাবা সবসময় বলতেন, কবিতা, তুই বড় হবে, তোকে গ্রামে পড়ে থাকলে চলবে না, তোকে শহরে গিয়ে পড়াশুনো করতে হবে। সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ একদিন চাচার ফোন এলো। আমার চাচা একা শহরে থাকতেন, কারণ চাচি আর তার বনিবোনা হচ্ছিল না। ২ বছর ধরে ওদের মধ্যে ঝগড়া চলছিল। এবার তো চাচি রাগ করে বাড়ি ছেড়েই চলে গিয়েছিল। চাচা একা একা দিন কাটাচ্ছিলেন। বাবা ফোন তুলেই বললেন, কেমন আছো দাদা, সব ঠিক? চাচা বললেন, ভালোই আছি, তবে একাকিত্ব খুব কষ্ট দিচ্ছে। শুনলাম কবিতা এবার ১২ পাশ করে ফেলেছে, এখন ওর কি পরিকল্পনা? বাবা বললেন, এখনো গ্রামেই আছে, তবে এখানে তেমন ভালো পড়াশুনোর সুযোগ নেই, ভাবছি শহরে পাঠাবো। চাচা বললেন, সেটাই তো বলছিলাম, শহরে ভালো কলেজ আছে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ভালো কলেজে ভর্তি করিয়ে দেব। গ্রামে থেকে ও কি করবে? বাবার কথাটা মনে ধরল। তার মনে হলো চাচার উপর ভরসা করলে আমি শহরে গুছিয়ে নিতে পারবো। মা একটু দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু বাবা আশ্বস্ত করলেন, চাচা তো নিজের লোক, ভয় পাওয়ার কিছু নেই। আমি তখন দারুণ খুশি। শহরে পড়তে যাওয়ার স্বপ্ন আমার চোখে জল জল করছিল। গ্রামের ধুলোবালি পেরিয়ে শহরের উজ্জ্বল আলোর মাঝে নিজের পরিচয় গড়ার আগ্রহে আমার মন উদ্দীপিত হয়ে উঠল। শহরে পৌঁছানোর পর আমার মনে হচ্ছিল যেন স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। বিশাল বড় বড় বিল্ডিং, দ্রুতগামী গাড়ি, চারপাশের ছলমলে পরিবেশ, গ্রামের মাটির ঘ্রাণের বদলে এখানে এক নতুন জগতের আবহ। চাচা আমাকে অটোতে বসিয়ে বললেন, দেখছো তো কবিতা, এটাই হলো আসল দুনিয়া, যেখানে মানুষ এগিয়ে যায়, বড় কিছু হয়। তোকেও এখানেই নিজের নাম তৈরি করতে হবে। চাচার কথা শুনে আমার মনে অদ্ভুত এক উদ্দীপনা এলো। মনে হলো ভালোই হলো, চাচা এত যত্নবান আমার জন্য, এটা লাভজনকই হবে। কিছুক্ষণ পর আমরা চাচার বাসায় পৌঁছলাম। ছোট্ট একটা ফ্ল্যাট, তবে বেশ পরিচ্ছন্ন। একটা ঘর, একটা রান্নাঘর আর সামান্য একটা বারান্দা। মনে হলো থাকবার মতো জায়গা তো ঠিকই আছে। চাচা বললেন, কবিতা, আয়, বস, পানি খা, আমি খাবার আনিয়ে নিচ্ছি। আমি ব্যাগ নামিয়ে রেখে বললাম, না চাচা, আমি নিজেই রান্না করে নেব। চাচা হেসে বললেন, পাগলি, তুই এখন শহরে এসে গেছিস, এখানে সবাই নিজের হাতে সবকিছু করে না, একটু আরাম কর, আমি আসছি। এই বলে তিনি বাইরে চলে গেলেন। আমি তখন ঘরটা ঘুরে দেখতে লাগলাম। বই, ল্যাপটপ, একটা বড় আলমারি আর কিছু পুরনো ছবি। এর মধ্যে চাচির ছবিও ছিল। হয়তো তিনি ছেড়ে চলে যাওয়ার পরও চাচা তার স্মৃতি ধরে রেখেছেন। কিছুক্ষণ পর চাচা ফিরে এলেন, হাতে একটা প্যাকেট। তিনি হেসে বললেন, নে, তোর প্রিয় পানির রোল এনেছি। আমি হেসে বললাম, আরে চাচা, আপনাকে কিভাবে জানলেন? চাচা মুচকি হেসে বললেন, আরে বাপু, তোকে ছোটবেলা থেকে চিনি, তোর কি পছন্দ কি অপছন্দ সবই জানি। চাচার এত যত্ন দেখে আমার ভালোই লাগছিল। মনে হচ্ছিল শহরেও যেন আমি আমার আপন কাউকে পেয়ে গেছি। রাতে মাকে ফোন দিলাম, মা, আমি ভালো আছি, চাচা খুব ভালো মানুষ, আমার অনেক খেয়াল রাখছেন। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাবা, পড়াশোনায় মন দিস, চাচার কথা শুনিস। আমি সম্মতি জানিয়ে ফোন রেখে দিলাম। পরদিন সকালে চাচা বললেন, চল, কলেজে গিয়ে তোর ভর্তি করিয়ে দিই। আমি খুশি মনে তৈরি হয়ে গেলাম। মনে হচ্ছিল নতুন এক জীবনের শুরু হতে চলেছে।
কলেজে পৌঁছানোর পর চারপাশের পরিবেশ দেখে আমি অবাক হয়ে গেলাম। বিশাল বড় বড় বিল্ডিং, চারদিকে ছাত্রছাত্রীদের কোলাহল, একদমই ভিন্ন এক জগৎ। চাচা আমাকে ভর্তি করিয়ে দিলেন, বিখ্যাতা কিনে দিলেন আর বললেন পড়াশোনায় যেন কোনো বাধা না আসে। আমি মনে মনে খুব খুব খুশি হলাম। মনে হচ্ছিল চাচা সত্যিই আমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। পরের কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল। সকালে কলেজে যেতাম, সন্ধ্যায় চাচার সাথে খেতে বসতাম। তিনি সবসময় জিজ্ঞেস করতেন, আজকের দিনটা কেমন কাটলো, কোনো সমস্যা হচ্ছে না তো? চাচার এই যত্ন আমাকে স্বস্তি দিত। মাঝে মধ্যে তিনি আমার পছন্দের আইসক্রিমও কিনে আনতেন। একদিন সন্ধ্যায় চাচা বললেন, কবিতা চল আজ বাইরে খেতে যাই। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। ভাবলাম বেশ ভালো একটা সময় কাটবে। আমরা একটা ভালো রেস্টুরেন্টে গেলাম। সেখানে আবঝা আলো, মৃদু সুরেলা সঙ্গীত আর চমৎকার পরিবেশ। চাচা হাসতে হাসতে বললেন, তুই এখন বড় হয়ে গেছিস, পৃথিবীটা চিনতে শেখ। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ চাচা, এখন অনেক কিছু বুঝতে পারি। চাচা আমার জন্য পিৎজা অর্ডার দিলেন। তোর পছন্দ তাই না? আমি হেসে বললাম, হ্যাঁ চাচা, খুব পছন্দ। তিনি মুচকি হেসে তাকালেন। তবে সেই হাসিতে যেন এমন অস্বাভাবিক কিছু ছিল। আমি বিশেষ পাত্তা দিলাম না। কিন্তু তারপরই যা ঘটল তাতে আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। চাচা হঠাৎ আমার বাহুতে নিজের হাত গলিয়ে দিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেন। প্রথমে একটু অস্বস্তি লাগলেও ভাবলাম হয়তো আমারই ভুল ধারণা। আমরা টেবিলে বসলাম। আমি চারপাশের পরিবেশ দেখছিলাম। হঠাৎ অনুভব করলাম চাচার পা আস্তে আস্তে আমার পায়ের সঙ্গে ঘাসা লাগছে। আমি প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু ধীরে ধীরে সেই ছোঁয়া বাড়তে লাগলো। আমি চমকে উঠলাম, দ্রুত পা সরিয়ে নিলাম। কিছুটা অস্বস্তি নিয়ে বললাম, চাচা আপনি কি করছেন? চাচা হেসে বললেন, কিছু না কবিতা, কিছু না। আমি কথা বিশ্বাস করার চেষ্টা করলাম, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। খাওয়ার সময়ও আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না। চাচা আমার দিকে তাকিয়ে বললেন, শহরের মানুষরা খুব ওপেন মাইন্ডেড হয়, তোকেও এখন গ্রাম্য লজ্জা ঝেড়ে খেলে খোলামেলা হতে হবে। আমি চাচার কথার সঠিক অর্থ বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরে এক অজানা ভয়ের জন্ম নিচ্ছিল। খাওয়া শেষ হলে আমরা রেস্টুরেন্ট থেকে বেরোলাম। চাচা আমার কোমরে হাত রাখলেন, তারপর ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন। আমি একটু ভয় পেলাম, কিন্তু কিছু বললাম না। ফিরতি পথে চাচা আমাকে নানা কথা বোঝানোর চেষ্টা করছিলেন। আমি শুধু মাথা নাড়াচ্ছিলাম। শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে রাত 11টা বেজে গেল। আমি বাসায় ফিরেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মনের মধ্যে একরকম অস্থিরতা কাজ করছিল, কিন্তু নিজেকে বুঝ দিচ্ছিলাম হয়তো আমারই বাড়াবাড়ি করে ভাবছি। কিন্তু আমি তখনও জানতাম না এটা কেবল শুরু। চাচার আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আগে যেখানে তিনি প্রাণোচ্ছল থাকতেন, এখন মাঝে মাঝে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়তেন। আবার কখনো হঠাৎ করেই আমার প্রতি অকারণ স্নেহ দেখাতে শুরু করলেন, যেন প্রয়োজনের চেয়েও বেশি। আমি পড়াশোনায় মন দিতে চাইলেই তিনি এসে আমার চুলে বিলি কাটতে লাগলেন। প্রথমে বিষয়টাকে সাধারণ ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হলো। কখনো আমার কাঁধে হাত রাখতেন, কখনো বা পিঠে হাত বোলাতেন। আমি চুপচাপ সব সহ্য করছিলাম। ভাবছিলাম হয়তো আমারই ভুল ধারণা, কিন্তু সত্যিই কি তাই? কিন্তু যেদিন আমি সেই ভরসা মেয়েটিকে আবার দেখলাম, আমার অস্বস্তি আরও বেড়ে গেল। এখন সে প্রায় প্রতি সন্ধ্যায় চাচার ঘরে আসতে শুরু করলো। লম্বা, ফর্সা আর বেশ সাজানো গোছানো। প্রথমবার দেখে ভেবেছিলাম হয়তো কোনো আত্মীয় হবে, কিন্তু দিন যেতে থাকার মেয়েটি প্রতিদিন আসতে লাগলো। আমি বইয়ে ডুবে থাকলেও কান সবসময় চাচার ঘরের দিকে থাকতো। কখনো হাসাহাসির শব্দ আসতো, কখনো হালকা ফিসফিসির। কিন্তু সবচেয়ে অদ্ভুত লাগলো সেদিন রাতে, যখন আমি পানি নিতে উঠলাম। চাচার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে দেখলাম ম্লান আলোয় ম্লান মেয়েটি চাচার কাঁধে হেলে আছে। তার হাত চাচার বুকে আর চাচার হাত তার কোমরে। মুহূর্তেই আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দৌড়ে নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত নির্ঘুম কাটালাম। শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল, এটা কি হচ্ছে? পরদিন সকালে নাস্তার টেবিলে চাচাকে দেখে সাহস সঞ্চার করে জিজ্ঞেস করলাম, চাচা ওই মেয়েটাকে প্রতিদিন আপনার ঘরে কেন আসে? চাচা আমার দিকে কড়া দৃষ্টিতে তাকালেন, তারপর হেসে বললেন, কবিতা তুই এখন ছোট, এসব